আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এই পর্যায়ে তোমাদের সামনে আরও একটা ক্লাস নিয়ে হাজির হলাম। তো এই ক্লাসে আমাদের আলোচনার বিষয় দেখতেই পাচ্ছ যে পাইলের শ্রেণীবিভাগ, অর্থাৎ আমরা এর আগের ক্লাসে জেনে এসেছি যে পাইলের শ্রেণীবিভাগ সম্পর্কে, এবং সেই শ্রেণীবিভাগের ভিতরে আমরা গভীর ভিত্তিতে দেখেছি যে পাইল একটা গুরুত্বপূর্ণ একটা কি বলা যায় যে আমাদের ভিত্তির প্রকারভেদ, যেটা আসলে বিগ স্ট্রাকচারগুলো যেগুলো আছে, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা পাইল ভিত্তিই ব্যবহার করে থাকতেছি। তাহলে সেই পাইল ভিত্তির যে ভিতরকার আলোচনাটা সেটাও আমাদের আরেকটু জানতে হবে, যার মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যদি এমন হয় যে আমাদের সংক্ষিপ্ত বা রচনামূলক একটা প্রশ্ন আসে যে কয়েক প্রকার পাইল সম্পর্কে বর্ণনা দাও, বা পাইলের শ্রেণীবিভাগ সম্পর্কে বলো, বা অমুক পাইল কাকে বলে। তো এই সব প্রশ্নগুলো কিন্তু আমরা দেখা যাচ্ছে যে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক যাই আসুক না কেন, আমরা এখান থেকে এই আলোচনাটার মাধ্যমে সেটা অ্যান্সার করতে পারবো। তো আমরা সেই আলোচনায় চলে যাই। তো পাইল ভিত্তি আসলে কখন ব্যবহার করা হয়? যখন আসলে দেখা যায় যে আমাদের মাটির যে ভারবহন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ মোটামুটি শক্ত স্তর, এইরকম একটা স্তর যখন অনেক গভীরতা সম্পন্ন জায়গায় হয়, অর্থাৎ অনেক গভীরতা সম্পন্ন জায়গায় যখন হয়, তখন কিন্তু আমাদের ওখানে খনন করাটা সম্ভব হয় না, বা খনন করাটা অনেক টাফ হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই পাইল ভিত্তি ব্যবহার করা হয়। ঠিক আছে। তো এই পাইল ভিত্তি ব্যবহার করার জন্যে আমাদের পাইলের শ্রেণীবিভাগ সম্পর্কেও জানতে হবে। তো পাইল নর্মালি আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ কয়েকটা পয়েন্টের উপর নির্ভর করে ভাগ করতে পারি। যেমন কি এই পাইলটা তৈরির সময় কি ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করা হয়েছে, অর্থাৎ এই পাইলের কাঁচামালের উপর নির্ভর করে, ঠিক আছে, বা মালামাল ব্যবহারের উপর নির্ভর করে পাইল কত প্রকার। তো আমরা নর্মালি দেখে থাকি যে কংক্রিটের পাইল আছে, ঠিক আছে, তারপরে কি হচ্ছে কাঠের পাইল আছে, ঠিক আছে, এইরকম কয়েক ধরনের পাইল দেখে থাকি। তো আমরা সবচাইতে বেশি দেখে থাকি কি কংক্রিট পাইল। এছাড়াও টিম্বার পাইলও আছে। টিম্বার পাইল বলতে কি কাঠের পাইল। এখন বলতে পারো ভাই, কাঠের পাইলটা কি আসলে তাহলে ওই যে মাটির নিচে যদি আমাদের কাঠ থাকে, ওটা তো দেখি যে ওটা ঘুণ ধরে যায়, তাহলে ওটা তো আস্তে আস্তে পচে যাবে, আর্দ্রতার কারণে ঘুণ ধরে যাবে, তো এই যার কারণে তো ওই পাইলটা কয়েক বছর পরে নষ্ট হয়ে যাবে। তাহলে কি আমার স্ট্রাকচার ফেল করবে? হ্যাঁ, অবশ্যই তোমার কথাটা যুক্তিযুক্ত এবং তোমার প্রশ্নটা কিন্তু যুক্তিযুক্ত, কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে, আমরা কিন্তু এখন অনেকগুলো কেমিক্যাল কিছু ট্রিটমেন্ট আছে, এবং কেমিক্যাল ছাড়াও কিছু প্রাকৃতিক ট্রিটমেন্ট আছে, যার মাধ্যমে দেখি কি যে একটা কাঠ মানে কি বলা যায় যে কয়েকশো বছরও কিন্তু খুব সুন্দরভাবে টিকে থাকতেছে। তো এই যে ভালো ভালো কেমিক্যাল ট্রিটমেন্টগুলো আছে, যেগুলো খুব দ্রুতই ট্রিটমেন্ট করা যায়, অর্থাৎ গাছ কেটে নিয়ে এসে ইনস্ট্যান্ট তুমি ট্রিটমেন্ট করে দিতে পারো, এরকম ট্রিটমেন্ট করার মাধ্যমে ওই কাঠকে কিন্তু এই পচন বা উই পোকা বা ঘুণে ধরা বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এই ধরনের সমস্যা থেকে কিন্তু আমরা বিরত রাখতে পারি বা কাঠকে বাঁচিয়ে রাখতে পারি। তাহলে সেই জায়গায় আমি সেই কাঠ দিয়ে কি করতে পারবো? টিম্বার পাইল করতে পারবো। তারপরে তো কংক্রিট পাইলের কথা বললাম। এরপরে কি আছে? স্টিল পাইল। এখন বলতে পারো ভাই, স্টিল পাইল যদি আমি ব্যবহার করি, তো স্টিল তো আসলে দেখি কি যে স্টিল মোটামুটি খরচ অনেক বেশি। এটা আসলে স্টিল না, এটা হচ্ছে মাইল্ড স্টিল, অর্থাৎ রডের যে পাইল বা আয়রনের যে পাইলগুলো আছে সেইগুলোর কথা বলা হচ্ছে। ঠিক আছে, এটা একেবারে স্টিল না। ঠিক আছে, তো আমরা আয়রন পাইল বা মনে করো যে মাইল্ড স্টিল পাইল যেটা বলতেছি সেইটা। তো এটা প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি তো দেখি যে রড বাইরে রাখলে বা লোহা বাইরে রাখলে তো মরিচা ধরে, তাহলে আমি যদি ওই পাইল করে রাখি, তো ওটা তো দেখা যাচ্ছে 20, 50, 100 বছর পরে বা 20 বছর পরে, 100 বছর তো অনেক বড় ব্যাপার, 20 বছর পরে তো ভাই এটা থাকবে না, এটা তো মরিচা ধরে একদম শেষ হয়ে যাবে। ঠিক আছে, 10 বছর পরে তো এটা মরিচা ধরে শেষ হয়ে যাবে, তাহলে এটাকে আমরা কি করব? হ্যাঁ, তোমার কথা রাইট, কিন্তু এটা মনে রাখতে হবে যে মরিচা ধরতে গেলে আমাদের দুইটা কম্পোনেন্ট লাগে। একটা কি? জলীয় বাষ্প এবং অক্সিজেন, তাই না? তো আমাদের জলীয় বাষ্প এবং অক্সিজেন এটা কিন্তু মোটামুটি আমাদের বাতাসে অ্যাভেলেবেল, যার কারণে আমরা ভূপৃষ্ঠের কোনো একটা জায়গায়, অর্থাৎ মুক্ত বাতাসে যদি কোনো জায়গায় রেখে দিই রড, তখন দেখি কিন্তু সেখানে মরিচা ধরে। কিন্তু আমাদের যেটা পাইল আকারে ব্যবহার হবে, ওটা তো মাটির নিচে চলে যাবে। তাহলে মাটির নিচে যখন চলে যাবে, তখন ওটাতে তো আর মরিচা ধরার চান্স পাচ্ছে না। ওটা কি হচ্ছে, তখন মাটি ভিতরে ভরাট করা হচ্ছে, তারপর ওইখান থেকে পাইল ক্যাপটাপ তৈরি করে স্ট্রাকচার তৈরি করে ওটা কি মাটি দ্বারা ঢেকে দেওয়া হচ্ছে না, তাহলে ওটা তো আসলে পানির সংস্পর্শ পাচ্ছে না। ঠিক আছে, বা একই সাথে জলীয় বাষ্প এবং অক্সিজেনের সংস্পর্শ পাচ্ছে না, যার কারণে ওটা কি হবে, ওখানে মরিচাটা ধরবে না, যার কারণে আমাদের এটা ফেল করবে না। এরপরে কি আছে? কম্পোজিট পাইল। কম্পোজিট মানে কি? যে আমরা যে কলামগুলো তৈরি করি, ওর ভিতরে রড দেই বা আর কি হয়, কংক্রিট দিয়ে ঢালাই দিয়ে দিই। কম্পোজিট অর্থাৎ কি? একাধিক ম্যাটেরিয়ালের মিশ্রিত, ঠিক আছে, বা সংকর, ঠিক আছে, সেই ধরনের পাইল আছে। তারপর আছে স্যান্ড পাইল। স্যান্ড পাইল আসলে মূলত কোনো পাইলই না, ঠিক আছে, এটা আসলে একটা প্রক্রিয়া। যেমন মনে করো সে
এই হচ্ছে যে মাটি আছে, ঠিক আছে, এখানে এই যে মাটি আছে, এখানে প্রথমত কি করলা তুমি, গর্ত করলা, গর্ত করে এইখানে গর্ত করার পর এইখানে তোমার হচ্ছে যে এইখানে যে মাটি ছিল সেই মাটিটা যেহেতু অনেক দুর্বল মাটি, সেই দুর্বল মাটি মনে করো যে সরিয়ে ফেলে, অর্থাৎ কোনো জায়গায় যদি খুব এক্সপেন্সিভ সয়েল থাকে, জৈব মাটি থাকে, তো সেই জৈব মাটিকে সরিয়ে ফেলে এখানে কি করা হয়, বালি দ্বারা ভরাট করা হয়। বালি দ্বারা ভরাট করে একদমই উপরে 1 মিটার থেকে 1.5 মিটার পর্যন্ত একটা কংক্রিটের ঢালাই দেওয়া হয়। এখানে কি করা হয়, একটা কংক্রিটের ঢালাই দেওয়া হয়, ঠিক আছে, ঢালাই দিয়ে এর উপর গিয়ে মনে করো যে কাজ করা হয়। তো এইরকম ক্ষেত্রেও হয়ে থাকে, ঠিক আছে, এগুলোকে স্যান্ড পাইল বলে। তাহলে এগুলো কি, যে মালামাল নির্মাণের মালামাল ব্যবহারের উপর নির্ভর করে প্রকারভেদ। এছাড়াও আরও এক ধরনের প্রকারভেদ আছে, যেটা কি, যে লোড স্থানান্তর, অর্থাৎ সেটা কিভাবে লোড ট্রান্সফার করতেছে। আমাদের ভিত্তির কাজই তো লোড ট্রান্সফার করা, তাই না, লোড বহন করা না, কিন্তু লোড ট্রান্সফার করা, ঠিক আছে। ভিত্তি লোড বহন করে নিয়ে, মানে কি বলা যায়, কলম যে বহন করে নিয়ে আসে সেটা ভিত্তির উপর ট্রান্সফার করে, ভিত্তি ওইটা নিয়ে ওটাকে ওর নিচের যে শক্ত মাটি আছে, অর্থাৎ ভিত্তি তল যেটা, সে ভিত্তি তলের মাটিতে ট্রান্সফার করে। তারপর ওই মাটি তার নিচের মাটিকে, তার নিচের মাটি তার নিচের মাটিকে, এইভাবে আস্তে 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 এটা ট্রান্সফার করে ফেলে। ওকে, তো এখন আমাদের তাহলে ঘটনাটা কি ঘটতেছে, যে প্রথমত প্রান্ত ভারবাহী পাইল, অর্থাৎ কি, প্রান্ত ভারবাহী বলতে আসলে কি বোঝাচ্ছে, যে এই যে মনে করো যে আমি পাইলিং করলাম, ঠিক আছে, এই যে মাটির ভিতরে আমি পাইলিং করে দিলাম, এখন এই পাইলটা, এই পাইলের উপরে যদি এই যে পি পরিমাণ লোড আসে এখান থেকে, তাহলে এইটা কি করবে, একেবারে এর যে নিচে, ঠিক আছে, এর যে নিচের যে মাটি আছে এই মাটিতে এই পি পরিমাণ লোড এইখানে ট্রান্সফার করবে, ঠিক আছে, এইখানে গিয়ে সেই পি পরিমাণ লোড ট্রান্সফার করে দিবে। তাহলে এটা কি, টোটালি প্রান্তবাহী, অর্থাৎ কি, যে এই প্রান্তে, যে প্রান্ত দিয়েই মনে করো যে ওটা দাঁড়িয়ে আছে, ওই প্রান্ত দিয়েই ওটা টোটালি শিফট করে দিচ্ছে, ঠিক আছে। এছাড়াও আরও একটা পাওয়া যায় ঘর্ষণ পাইল। ঘর্ষণ পাইল মানে কি, যে এই যে আমি যখন এইটা এর ভিতরে লোড দিচ্ছি, ঠিক আছে, তখন এইখানে কি হয়, এর যে আশেপাশের মাটি, এই মাটিকে, এই মাটিগুলো কি হয়, উপরের দিকে ঘর্ষণ দেয়, তাই না, অর্থাৎ লোড যেদিকে দিবে, ঘর্ষণ তো তার বিপরীত দিকে। আমরা কি জানি, ঘর্ষণের কাজ কি, তার সবসময় লোডের বিপরীত দিকে কাজ করে না, অর্থাৎ মুভমেন্টের বিপরীত দিকে কাজ করা। তো এই লোড যখন আসবে তখন এটা কি হবে, নিচের দিকে একটু দিবে যাইতে হবে। তো এইখানকার যে মাটি আছে, এই মাটিটা কি করবে, উপরের দিকে ফ্রিকশন দিবে। তাহলে এই ফ্রিকশনের ফলে দেখা যায় যে কিছু কিছু মাটি থাকে যে যেখানে মনে করো যে খুবই কাদা মাটি, তো এই কাদা মাটির ভিতরে পাইল দিলে তখন হয় কি, যে এই ফ্রিকশনেই সেটা কি করে, লোড বহন করে, কারণ এর নিচের মাটি অতটা শক্ত হয় না, যার কারণে এখানে লোড নিতে পারে না। তাহলে যদি এইখানে লোড না নিয়ে এই শুধু ফ্রিকশনের মাধ্যমে নেয়, তাহলে সেটাকে বলে কি, ফ্রিকশন পাইল, ঠিক আছে, বা স্কিন ফ্রিকশন পাইল বলে, ঠিক আছে। এবং এমন আমরা কি বলা যায়, যে আসলে আমরা যখন কোনো পাইলিং করি তখন আসলে এই শুধুমাত্র একেবারে ইন্ডিপেন্ডেন্ট মনে করো এন্ড বিয়ারিং পাইল অথবা ইন্ডিপেন্ডেন্ট ফ্রিকশন পাইল, এই কোনোটাই পায় না, এই দুটার একটা মিশ্রণ পায়, ঠিক আছে। তবে যেইটা বেশি থাকে সেইটাই আসলে বলা হয়, যদি ঘর্ষণ বেশি থাকে তাহলে এই পাইলকে বলা হয় ঘর্ষণ পাইল, যদি এন্ড বিয়ারিং এর মাধ্যমেই মনে করো যে লোড বহন করে থাকে তাহলে সেটাকে কি বলে, প্রান্ত ভারবাহী পাইল। যেমন আমরা নদীর ভিতরে যে পাইলগুলো করে থাকি সেটা কি হয়, ওই যে পানির নিচে গিয়ে মাটির একেবারে শক্ত স্তর যেটা, ওই স্তরে গিয়ে একেবারে সরাসরি লোড বহন করে, ঠিক আছে। এবং ওখানে ফ্রিকশন পাইলও থাকতে পারে, সেটা মানে বৃহৎ আলোচনার বিষয়। এরপরে আছে কম্প্যাকশন পাইল। কম্প্যাকশন পাইল মানে কি, কম্প্যাকশন পাইল বলতে আসলে বোঝাচ্ছে কম্প্যাক্ট করা, অর্থাৎ কি, কোনো জায়গায় মাটি, ঠিক আছে, এই কোনো জায়গায় মাটি মনে করো যে অনেক মনে করো আলগা মাটি, এখন এইখানে কিছু দূর পর পর এরকম পাইলিং করা হয়, কিছু দূর পর পর কী করা হয়, পাইলিং করা হয়। পাইলিং করলে হয় কি, যে এই যে মাটিটা থাকে, এই মাটিটা আগে তো দেখো যে এইখান থেকে এই পর্যন্ত যে মাটিটা ছিল, এই পাইলিং করার ফলে তখন এই মাটিটা কি হচ্ছে, এই জায়গাটুকু ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এই জায়গাটুকু ছেড়ে দিতে বাধ্য হয়েছে, হয়ে আগে তাদের এই মাটিটার বিস্তৃতি ছিল এইখান থেকে এই পর্যন্ত, এখন হয়ে গেছে কোন পর্যন্ত, এই যে দুই পাইলের মধ্যবর্তী অঞ্চলটুকু, ঠিক আছে। তাহলে এই মাটিটা কি হচ্ছে, কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই মাটিটাকে কম্প্যাক্ট করার জন্য আমরা কখনো কম্প্যাকশন পাইল ব্যবহার করে থাকি, এবং এই পাইলগুলো ওইভাবেই থেকে যায়, এর উপরে গিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়, ঠিক আছে। তো এইরকম কম্প্যাকশন পাইলও আছে। এরপরে আছে টেনশন বা আপলিফট পাইল, ঠিক আছে। টেনশন পাইল বলতে কি, টেনশন মানে টান ধরে, ঠিক আছে, টান ধরে, অর্থাৎ আমরা এমন এমন কিছু স্ট্রাকচার দেখি যে স্ট্রাকচারগুলো শুধু লোড নিচের দিকে দেয় না, এটাকে কি হয়, এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে বা এর উপর এমনভাবে লোড আসতেছে যে এটা উপরের দিকে টান চলে আসতেছে, ঠিক আছে, উপরের দিকে টান চলে আসতেছে। যেমন কি আমরা ডগগুলো দেখে থাকি, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের মেরিন স্ট্রাকচারগুলো দেখে থাকি, সেখানে কি হয়, যে উপরের দিকে টান চলে আসতেছে। তাহলে এই যে উপরের দিকে যে টান চলে আসতেছে, ঠিক আছে, যার কারণে কি করা হবে, যে এইখানে অনেকটা নোঙর করার মতো, ঠিক আছে, যেমন নৌকা নোঙর করে না, যে মাটিতে গিয়ে এরকম নোঙর দিয়ে ওটাকে ধরে রাখে, ঠিক আছে। এবং কি হয়, যে মাটির উপরে কিন্তু লোড মানে চাপ দেয় না, সে মাটিকে কি দেয়, টান দেয়, তাই না, টান দেওয়ার মাধ্যমে সে সাপোর্ট নেয়। তো এরকম কিছু পাইল আছে বা কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে টেনশন বা আপলিফট পাইল প্রয়োজন হয়, ঠিক আছে।
এছাড়াও কি আছে, অ্যাঙ্কর পাইল আছে, ঠিক আছে, সরাসরি যে অ্যাঙ্কর আমরা যেটা নিয়ে বলতেছিলাম সেই অ্যাঙ্কর পাইলও আছে, ঠিক আছে। যদিও টেনশন পাইল আর অ্যাঙ্কর পাইল মোটামুটি বলতে পারি যে অন্যান্য প্রকারভেদের চাইতে এই দুইটা প্রকারভেদ একটু কাছাকাছি। তো এইটা হচ্ছে সরাসরি অ্যাঙ্কর করার জন্য, আর এটা টেনশন বা আপলিফট পাইল, ঠিক আছে। আপলিফট বলতে কি এটা উপরের দিকে উঠতে যাবে, ঠিক আছে, অর্থাৎ উপরের দিকে টান দিবে, যার কারণে কি হবে এটাই এর যে ফ্রিকশনগুলো সেই ফ্রিকশনগুলো নিচের দিকে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে যে এইভাবে আর কি টান দিবে, ধরো যে পিলোডে টান দিল, তাহলে এইরকম একটা ব্যাপার, তাহলে আপলিফট অর্থাৎ উপরের দিকে টান দেয় এমন একটা অবস্থা। এরপরে আছে ব্যাটার পাইল। ব্যাটার পাইল বলতে আসলে কি বোঝায়, যেমন আমরা দেখি যে একটা মনে করো যে এটা বা এটা না, আমরা নর্মালি দেখি অনেক সময় এই যে ব্রিজের নিচে এরকম অনেকগুলো পাইল একসাথে দেওয়া হয়, তাই না, এরকম অনেকগুলো পাইল এরকম একসাথে দেওয়া হয়, ঠিক আছে, দিয়ে তারপরে এখান থেকে কি করা হয়, এখানে একটা এরকম মোটামুটি পাইল ক্যাপ তৈরি করা হয়। পাইল ক্যাপ তৈরি করে অর্থাৎ এরকম অনেকগুলো পাইল দেওয়া হয়, ধরো যে এরকম 5-6টা কলম এরকম আমরা যদি ধরি, তাহলে এই 5-6টা কলমের উপরে এখানে একটা ক্যাপ তৈরি করা হয়, ক্যাপ তৈরি করে ওর উপরে গিয়ে ব্রিজের পায়ার তৈরি করা হয়, তাই না। তাহলে এই যে যে আমাদের যে পাইলগুলো, এই পাইলগুলোর ভিতরে দেখবা যে সব পাইলগুলো কিন্তু সোজা থাকে না, সব পাইলগুলো একেবারে খাড়াভাবে থাকে না, কিছু পাইল থাকে কি একটু এরকমভাবে তেড়া, ঠিক আছে, অর্থাৎ হেলানো। কারণ কি, যে আমরা যদি একটুখানি এই যে এরকম অনেকগুলো পাইল একটুখানি আমরা চিন্তা করি যে এখানে অনেকগুলো পাইল আছে, ঠিক আছে, তো এইখানে জাস্ট কি হচ্ছে, এখানে একটা কি আছে, এখানে একটা পাইল ক্যাপ আছে। এখন এর কোন দিক থেকে পানি আসতেছে, ধরো যে এই দিক থেকে পানি আসতেছে, পানির প্রবাহ কোন দিক থেকে, এই দিক থেকে, অর্থাৎ নদী এই দিক থেকে এইদিকে, তাহলে এই পাইলগুলো আছে এখন এই পাশের, অর্থাৎ একেবারে পানির দিকের যে পাইলটা, এই পাইলটা যদি এখানে সোজাভাবে থাকে তাহলে কি হবে, এই পানির লোডে এই পাইলটাকে কি করবে, এই পাইলটাকে এইদিকে সরাইতে চাবে, এইদিকে কি করতে চাবে, ঠেলে নিয়ে যাইতে চাবে। এখন যদি আমি এই পাইলটা সোজাভাবে না দিয়ে আমি এইভাবে দিই, ঠিক আছে, এই প্রথম দিকের পাইলগুলো কি হবে, যদি আমি একটু এইভাবে দিই তাহলে কি হবে, পানিটা এটাকে ঠেলে নিয়ে এটা কি করবে, এটাকে সোজা বানানোর চেষ্টা করবে, অর্থাৎ কি তখন ওই যে পানির যে এক্সট্রা লোড আসতেছে সেই লোডটা একে এক্সট্রাভাবে আর বহন করতে হচ্ছে না, একে জাস্ট একটু কাত করে অবস্থান করানোর মাধ্যমেই ওর যে চাপটা আছে ওই চাপটা কিন্তু এ নিজেই নিয়ে নিতে পারতেছে, যার কারণে এখানে তোমার এটার উপরে দেখা যাচ্ছে যে কোনোটা বেশি নিবে কোনোটা কম নিবে এমন একটা অবস্থা তৈরি হচ্ছে না। অর্থাৎ আগে যদি এরকম সোজা থাকতো তাহলে এটা তো নিজেই উল্টে যেতে চাচ্ছে, যার কারণে কি হতো যে আমাদের এই যে পাইলগুলো আছে এই পাইলগুলোর এই পাইল এবং এই পাইল বেশি লোড নিতে হতো, এ কম নিতে পারতো, কারণ কি এর উপর ওই পাশ থেকেও লোড আসতেছে, সব মিলে তো এরকেও নিতে হবে। তো এখন আমাদের এই ব্যাটার তৈরি করে দেওয়ার কারণ কি, যে এই পানির স্রোতের কারণে যাতে সেটা এই পাইলটা ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে, এবং এটার ভারবহন ক্ষমতা কমে না যায়, ঠিক আছে। তো তার মাধ্যমে কি করা হয়, এই টোটাল স্ট্রাকচারটাকে একটা স্টেবল রাখার চেষ্টা করা হয়, তাহলে এটাকে বলবে কি ব্যাটার পাইল। এরপরে আছে ফেন্ডার পাইল, ঠিক আছে। তো এরপরে আছে কি আরও একটা আছে শিট পাইল। শিট পাইল যেমন কি, শিট পাইল হচ্ছে যে আমাদের বিশেষ করে আমরা অনেকটা মনে করতে পারি কি যে যখন অধ্যায় ধরে আলোচনা করব তখন আরও ভালো বুঝবা যে এই যে মাটি আছে, এখন তোমার মনে হচ্ছে যে এই পাশে আমার মাটিটা ধরে রাখার দরকার, তো ধরো যে এইদিকে নদী আছে, তো এই নদীর আছে বা কোনো একটা দেখা যাচ্ছে এই পাশে একটা পাহাড় আছে, এই পাশে রাস্তা, মনে করো যে এই পাশে রাস্তা, তাহলে এই রাস্তা ধরে রাখলে এখানে কি হয়, আমরা রিটেনিং ওয়াল দিই, ঠিক একইভাবে মনে করো যে এই পাশে নদী আছে, তাহলে এই পাশের যে মাটি আছে এই মাটিটাকে আমার আটকাইতে হবে, তাহলে এইটাকে যদি আটকাইতে হয় তাহলে এখানে কি করা হয়, এরকম একটা ওয়াল মতো দেওয়া হয়, পুরো নদীর সাইড জুড়ে কি করা হয়, একটা ওয়াল মতো দিয়ে দেওয়া হয়, যেটা এই মাটির নিচেও খানিকটা পুঁতে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এই যে এইরকমভাবে এটা দেওয়া হয়, তাহলে এটা যদি আমরা এইভাবে দিই তাহলে এই পাশে যে মাটিটা থাকবে এই মাটিটা কি হবে, এই মাটিটা আর কি ভাঙবে, এই মাটিটা কিন্তু ভাঙবে না, এই শিট পাইলের উপর দিয়ে যাবে, কিন্তু এই শিট পাইল কি করবে, এই মাটির যে পার্শ্বচাপ সেই পার্শ্বচাপ নেবে, ঠিক আছে। এই পাইল কিন্তু খাড়া চাপ নেয় না, এই পাইল নেয় কি পার্শ্বচাপ। তো শিট পাইল নিয়ে যখন আলোচনা করব তখন সেটা আমরা আলোচনা করতে পারবো বা বুঝতে পারবো। তো এই হচ্ছে যে আমাদের মোটামুটি লোড স্থানান্তরের প্রকৃতি অনুযায়ী পাইলের প্রকারভেদ। এছাড়াও পাইলের আরও দুই ধরনের প্রকার আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় বা অনেক জায়গায় এগুলো পড়ে থাকে। সেটা কি, নির্মাণ পদ্ধতির উপর নির্ভর করে পাইল কত প্রকার, একটা কি প্রিকাস্ট আর একটা আমাদের কাস্ট ইন সিটু। প্রিকাস্ট মানে কি, আমাদের আগে অন্য কোনো একটা জায়গায় এই পাইলগুলোকে তৈরি করে নেওয়া আসা হয়েছে, তৈরি করে নিয়ে এইখানে এসে কোনো একটা মেশিন দিয়ে এই পাইলগুলোকে ড্রাইভ করে বসিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ কি, এই যে মনে করো এই পাইল আমি একটা এরকম বড় তোমার হচ্ছে যে পাইল ড্রাইভিং মেশিন আছে অনেক বড় বড়, এরকম ধরে কি করে মাটির ভিতরে চাপ দিয়ে এটাকে পুঁতে দেয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে যে আমাদের ড্রাইভেন পাইল। ড্রাইভেন পাইলগুলো আসলে নর্মালি কি হয় যে
প্রিকাস্ট। আর কাস্ট ইন সিটুগুলো কি হয়, কাস্ট ইন সিটুগুলো ওই যে এখানে আমার পাইল লাগবে ওইখানেই খনন করা হয়, ঠিক আছে, খনন করে ওইখানে ওরকম গর্ত করা হয়, গর্ত করে লোহার খাঁচা তৈরি করা হয়। লোহার খাঁচা বলতে কি, ওই যে রডের যে আমার কলামে যেমন খাঁচা হয় না, কলাম ঢালাই দেওয়ার আগে রডগুলো বাঁধলে কি হয়, বা বিমগুলো ঢালাই দেওয়ার আগে রডটা বাঁধলে কি হয়, ওটা একটা খাঁচা মতো তৈরি হয় না, ঠিক ওরকম একটা খাঁচা মতো তৈরি করে ওই গর্তের ভিতরে নামিয়ে দিয়ে ওর ভিতরে কংক্রিট ঢালাই, মানে কংক্রিট ফেলা হয়। তাহলে এই যে কংক্রিট পড়তে থাকলো, তাহলে কংক্রিট কি হলো, ওর ভিতরে ঢালাই হয়ে গেল। তবে দেখা যায় যে এই কাস্ট ইন সিটু পাইল আসলে অত ভালো মানের হয় না, ঠিক আছে, এবং আসলে যেসব জায়গায় মানে কি বলা যায়, ওই যে বড় মেশিনারি আনার কোনো অবস্থা নাই, ঠিক আছে, বা আমরা খরচ অনেক কমাইতে চাচ্ছি, আবার পাইল ভিত্তিও চাচ্ছি, সেই জায়গায় কাস্ট ইন সিটু পাইল দেওয়া হয়। অর্থাৎ কি, আমাদের বলতে গেলে যে মন্দের ভালো, ঠিক আছে, তবে নর্মালি প্রিকাস্ট পাইলটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। তো আমাদের পাইলের শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা মোটামুটি জানতে পেরেছি, যার মাধ্যমে আশা করি পরীক্ষার হলে যদি কখনো আসে যে পাইল কত প্রকার কি কি বর্ণনা দাও, তাহলে সেটা তোমরা লিখতে পারবে। এবং এছাড়াও অন্য কোনো জায়গায় যদি পাইল সম্পর্কে কোনো আলোচনা হয়, সেটা পড়লেও বুঝতে পারবে যে আমরা তো পাইলের শ্রেণী বিভাগ এইভাবে পড়ে আসছিলাম, তাহলে এই পাইলটা এইভাবে, এই পাইলটা এইভাবে কাজ করে। তো ক্লাস এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।